সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন টাইম পলিটিক্স। এই মুহূর্তে যারা দর্শক আমাদের সঙ্গে যোগ দিয়েছেন তাদের জন্য বলছি, আমাদের সঙ্গে দুজন অতিথি বাংলাদেশের সমসাময়িক রাজনীতি নিয়ে কথা বলছেন। সঙ্গে আছেন বাংলাদেশের টেলিভিশনের টকশোর আলোচিত ব্যক্তিত্ব সিনিয়র সাংবাদিক মনির হায়দার, এবং সঙ্গে আছেন নিউ ইয়র্কের অত্যন্ত পরিচিত মুখ কমিউনিটি অ্যাক্টিভিস্ট এবং সাবেক ছাত্র নেতা গোলাম কিবরিয়া অনু। আমরা কথা বলবো মনির হায়দার আপনার কাছে। আমরা আলোচনা একেবারে শেষের দিকে আমরা চলে এসেছি। আমরা খুব সংক্ষেপে কয়েকটি জিনিস আপনার কাছ থেকে জানতে চাই। যে অনেক আলোচনা হয়েছে, এখন একটি নির্বাচন দরকার, সেই নির্বাচনের জন্য আন্দোলন চলছে, বিএনপি এবং 20 দলীয় জোট আন্দোলন করছে, অন্যদিকে সরকার সেই আন্দোলন প্রতিহত করার জন্য নানান রকম ব্যবস্থাই নিচ্ছে। সেটি অত্যন্ত পুরনো কৌশল, সবাই সবসময় করে থাকে। কিন্তু আমি যেটি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি সেটি হচ্ছে যে এখন যে বিষয়টি চলছে, আমরা দেখেছি যে 2006 সালের অক্টোবরের শেষ দিকে যখন সরকার পতন হলো বিএনপির, তারাও সরকার ছাড়তে, তারা দলীয় প্রেসিডেন্টের কাছে ক্ষমতা হস্তান্তর করার নিয়ে যে একটি জটিলতা ছিল, সেই জায়গা থেকে আমরা দেখেছি রাজপথে হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ। এখন সেই মানুষ কই? এই এখন কই? আমরা 90-এর আন্দোলনেও দেখেছি। ধন্যবাদ সাকিব। কই? কিংবা আমার প্রশ্নটি হচ্ছে যে তাহলে এই সুরাহা আন্দোলনের মাধ্যমে কিভাবে এটির একটি সুরাহার দিকে যাওয়া যাবে? ধন্যবাদ সাকি। দেখুন, আমি আপনি তো কোনো পলিটিক্স করি না, এবং কোনো বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলো সম্পর্কে আমাদের একটা সম্যক ধারণা আছে। বিএনপিও এভাবে রাষ্ট্র ক্ষমতা জবরদখল করে থেকে যাবার চেষ্টা করেছিল। বিএনপিও 15 ফেব্রুয়ারি মার্কে ইলেকশন করেছিল, সুতরাং সে তো আর রসগোল্লা না, ধোয়া তুলসী পাতাও না, তার প্রশংসা করার কিছু নাই। কিন্তু বাস্তবতা হলো সেটা তো অতীত। বিএনপি যে অপকর্ম করেছে সেটা অতীত। আজকে যে আমরা আগুনে নিক্ষিপ্ত হয়েছি, আজকে যে ক্রস ফায়ার আর পেট্রোল বোমার এই মানে একটা কি বলে যে কঠিন অবস্থার মধ্যে আমাদের ফেলা হয়েছে, এটা ফেলেছে কিন্তু আওয়ামী লীগ বা শেখ হাসিনা। সুতরাং এটা হলো একটা টাটকা খবর বা তাজা বিষয়। হরর মুভিতে আমরা দেখি না যে একটা ভালো মানুষ, এই যে সর্বশেষ অ্যামেজিং স্পাইডারম্যান দেখেছিলাম আমি, তো সেখানে দেখা গেছে যে একটা ভদ্রলোক, সুন্দর চেহারা, খুবই মানে ভালো হ্যান্ডসাম চেহারা, ছোট একটা লোক হঠাৎ করে এক পর্যায়ে গিয়ে সে মনস্টার বা দানব হয়ে যায় হঠাৎ করে, এবং এক ভয়ঙ্কর অবস্থার রূপ নয়। তাকে গুলি করা হয়, তাকে পিটানো হয়, নানাভাবে তাকে দমনের চেষ্টা করা হয়, কবজা করার চেষ্টা করা হয়, কিছুতেই করা যায় না। সে সব ভেঙে চুরে চুরমার করে দিয়ে সে চলে যেতে থাকে। আজকে বাংলাদেশে যে সরকারটা আছে না, এটা অনেকটা এরকম যে 2008 সালের 29শে ডিসেম্বর একটা নির্বাচনের মধ্য দিয়ে একটা স্বাভাবিক রাজনৈতিক দলকে, একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটা সরকারকে রাষ্ট্র ক্ষমতায় বসানো হয়েছিল। ওই হরর মুভির স্টাইলে হঠাৎ করে এটা একটা মনস্টার হয়ে গেছে। এটা মানে আমরা আবিষ্কার করলাম যে এটা তো সেই স্বাভাবিক সরকার আর থাকছে না। আপনি যে কথাটা একটু আগে বললেন যে এই যে আন্দোলন দমনের কৌশল, এটা পুরনো কৌশল না সাকি, এটা কিন্তু পুরনো কৌশল না, এটা একদম নতুন কৌশল। আজকের সরকার যে পদ্ধতিতে আন্দোলন দমন করছে এটা সম্পূর্ণ নতুন কৌশল। আমি বলছি আপনাকে একটু সময় দেন। সুতরাং আন্দোলনের চেহারাও কিন্তু পাল্টে যাবে, এটা খুবই স্বাভাবিক। দেখুন, আমি আগেই বলেছি যে এখানে কাউকে সাপোর্ট করা বা মানে কাউকে খামাখা দোষারোপ করার কোনো ব্যাপার না, এটা বিশ্লেষণের ব্যাপার। আমরাও বিশ্বাস রাখছি। একটু আগে যে অনুভাই যে কথাটা বললেন সেলিম দেলোয়ারের নাম, আপনি দেখবেন যখন স্বৈরাচার এরশাদ সরকার, আগে বলে নেই, এরশাদ হলো সে কোনো পলিটিশিয়ান, এটা একটা ধড়িবাজ ক্ষমতা দখলকারী, খুবই নিচু শ্রেণীর একটা ক্ষমতা দখলকারী, যার কোনো রাজনৈতিক যোগ্যতা, কোনো সততা, কোনো কমিটমেন্ট জাতির প্রতি কিছুই নাই। সে হয়তো কিছু ভালো কাজ করেছে, বহু খারাপ লোক দুনিয়া অনেক ভালো কাজ করে, তাই বলে তাকে ওই আপনার লেজিটিমেসি দেওয়ার বা তার প্রশংসা করার কিছু নেই। কিন্তু তারপরেও সত্য হচ্ছে যে এরশাদের জমানায় তার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে যারা নিহত হয়েছে তাদের নাম আমরা বলতে পারি, অনুভাইরা বলতে পারে, কারণ তারা সংখ্যায় খুব কম। সাকি, এই গত 6 বছরে দেশের সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে যারা মারা গেছে আপনি কয়জনের নাম বলতে পারবেন? এত লোক মারা গেছে, ওই নাম আপনি তালিকা দেখেও বলতে পারবেন না, বলতে বলতে এক পর্যায়ে আপনি হাঁপায় যাবেন। আবার বিএনপি যখন ক্ষমতায় ছিল তারা এত নাম আনলেও সেই সংখ্যাও এত বেশি ছিল যে আওয়ামী লীগ কথায় কথায় নামগুলো বলতে পারবে না। এটা হলো আমাদের তথাকথিত গণতন্ত্রের চেহারা। আজকে যেটা নতুন, আমি বললাম যে এই সরকার তো ধরেন মনস্টার হয়ে গেল, দানব হয়ে গেল, সে ক্ষমতা থেকে যাবে না। 2019 সাল 2041 সাল সেভাবে বাড়াচ্ছে। একজন দর্শক আছেন, আমরা ফোনটা নিয়ে নেন। জি, সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম, আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক। জি, ওয়ালাইকুম আসসালাম, আমরা আপনার কথা শুনতে পাচ্ছি। আপনি আপনার নাম এবং পরিচয় দিয়ে কোথা থেকে ফোন করেছেন সেটি বলে জি বলুন, উনি শুনছেন। আমার প্রশ্নটা হলো এই ইদানিং সম্প্রতিকালে যে ফলাফলটা আমাদের প্রকাশ হয় বিএনপির
সাবেক মেয়র জনাব মুজাফের এবং মাহমুদুর রহমান সাহেবের মধ্যে যে টেলিফোনিক কথাবার্তা যেটা আমরা শুনলাম, এটা কি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র নয়? এটা এই যে ষড়যন্ত্র তারা যে আলাপ করে, এটার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে, কি করা যায়, আপনার অবস্থান জানবেন। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই বিষয়ে আমরা আলোচনা করেছি, কিন্তু উনি সুনির্দিষ্টভাবে আসলে হয়েছে কি দেখেন, এইটা সেই অর্থে কোনো ষড়যন্ত্র না। এই কারণে আমি বলি আসলে এটা কোনো ষড়যন্ত্র না। বাংলাদেশে যে তথা রাজনীতির নামে যে জিনিসগুলো চালু আছে, বিএনপি, আওয়ামী লীগ, জামাত জাতীয় পার্টি মিলে যে কাজটা করে, এই পুরা তথাকথিত রাজনীতিটাই জনগণের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র। জনগণকে বঞ্চিত করা, তাদের সঙ্গে প্রতারণা করা এবং কিছু লোকের ভোগ উপভোগ, লুট, ক্ষমতা এনজয় এগুলা করার একটা ষড়যন্ত্র। রাজনীতিটা একটা ষড়যন্ত্র, যে রাজনীতি বাংলাদেশে চালু আছে। সুতরাং এটা খুবই ছোট্ট, এটা পিনাট, এটা কোনো বিষয় না, আলোচনা যাব না। আমি বলছি যে এই যে মনস্টার হয়ে যাওয়া সরকার, মনস্টার হয়ে যাওয়ার সরকার এখন মনস্থির করেছে প্রথমে 2019 সাল, তারপর এখন বলছে 2041 সাল। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে এই সরকার 2041 সাল বা তারও বেশি সময় পর্যন্ত থেকে যেতে চায়, সেটা শেখ হাসিনা না থাকুন। কিন্তু এই যে রাজনীতির ধারাটা, এরা কিছুতেই ক্ষমতা থেকে যেতে চায় না। চায় না বলে তারা একটা সিদ্ধান্ত নিয়েছে, এটা আজ প্রমাণিত, যে যত লোক মারতে হয় মারবে, যেভাবে দমন করতে হয় করবে। বিরোধী দল পেট্রোল বোমা মারুক, হরতাল করুক, অবরোধ করুক বা যা অসহযোগ করুক, যা খুশি তাই করুক, আমরা কোনো কিছু কানে তুলব না। আমরা যেভাবে আসি, দেশের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে, শিল্প বাণিজ্য ধ্বংস হয়ে যাবে, শিক্ষা স্বাস্থ্য সব ধ্বংস হয়ে যাবে, তাতে আমার কিছু যায় আসে না। দুনিয়াতে এরকম দায়িত্বহীন ইররেসপন্সিবল সরকার খুবই কম আছে। আমি আপনার কাছে আসি যে আপনি বলছিলেন যে আন্দোলন ধরনটাও পাল্টে যাবে। আমি বলছিলাম যে আন্দোলনটা কি হবে বা কিভাবে এটার একটা সুরাহা হবে। এখন আন্দোলনের ধরনটা কেন পাল্টাবে আপনাকে বলেছি, যেহেতু এই যে আন্দোলন দমনের কৌশলটা সরাসরি ধরেন গুলি করে মেরে ফেলা, গুম হয়ে যাওয়া, এক এক সময় সিমটম চেঞ্জ হয় বা স্টাইল চেঞ্জ হয়। এখন আবার বলা হচ্ছে কি গণপিটুনিতে মারা যাচ্ছে। আমরা গত 2 সপ্তাহে গণপিটুনিতে প্রায় 10 জন মারা যাওয়ার খবর শুনেছি, যাদের প্রত্যেকের গায়ে 15, 20, 30টা গুলির চিহ্ন পাওয়া যাচ্ছে। এবং এই জন্য জবাবদিহি করবার কেউ কিন্তু নাই। গণমাধ্যমের পরিসংখ্যান অনুযায়ী 51 জন এই পর্যন্ত বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে মারা গেছে। আমি বলেছি গণপিটুনির নামে মারা গেছে 10 জনের উপরে, পুলিশ বলছে গণপিটুনিতে মারা গেছে এরকম সংখ্যা 10 জন, যাদের গায়ে ঝাঁঝরা হয়ে গেছে গুলিতে। এটা সরকারের একটা কৌশল। সরকার কেন এই কৌশল নিয়েছে? কেউ যাতে রাস্তায় না নামে। আচ্ছা, আপনি যেটা বললেন যে ওই জনগণ কোথায়, যেটা 2006 সালে বা বিভিন্ন সময় দেখা গেছে, সরকার যে কৌশল নিয়েছে তাতে এখন আর গণজমায়েত হবে না। আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি এই গণজমায়েত হবে না। হ্যাঁ, গণজমায়েত কখনো হতে পারে যে মানুষ যদি এরকম বেপরোয়া হয়ে যায়, ঠিক আছে, এভাবে গলিগুপ্তিতে নিয়ে গুলি করে বা রাতের আধারে তথাকথিত অস্ত্র উদ্ধারের নামে গুলি করে মারা হচ্ছে, ওকে, আমরা তাহলে 10, 15, 20 জন দরকার হলে মিছিল করতে গিয়ে মারা যাব। এখন আমরা যেভাবে পারি রাস্তায় নেমে আসি, সেটা একসময় হতে পারে। কিন্তু স্বাভাবিকভাবে যে ধরনের মিছিল সমাবেশ আগে হতে আমরা দেখেছি, সে ধরনের ঘটনা কিন্তু এখন আর ঘটবে না। আচ্ছা, এখন তাহলে সরকারের যে এই দৃষ্টিভঙ্গি, বাংলাদেশের সরকার কিন্তু ইজিপ্ট বা মিশরের এই আপনার আল সিসি আল ফাত্তার যে কৌশলটা সম্পূর্ণরূপে সেটাকে গ্রহণ করেছে, যে তারা মনে করছে যে যতই সমর্থন থাকুক অপোজিশনের, তারা এটাকে নিশ্চিহ্ন করে দেবে বা আন্ডারগ্রাউন্ডে পাঠিয়ে দেবে। এবং আন্ডারগ্রাউন্ডে পাঠিয়ে দেওয়ার মধ্য দিয়ে তারা ওই যে তাদের 41 সালের ওই চিন্তাটা তারা বাস্তবায়ন করবে। এটা যে সফল হবে তা আমি বিশ্বাস করি না, কারণ এটা কোনো বাংলাদেশে মিশর মেথড খাটবে না। এটাই সবচেয়ে বিপদের কথা। যেই ফর্মুলাটা বাংলাদেশে চলবে না, বাংলাদেশে সাস্টেইন করবে না, বাংলাদেশের বর্তমান সরকার সেই ফর্মুলাটা বাংলাদেশের জনগণের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। সে কারণে আমাদের আরো অনেক বিপদের মধ্য দিয়ে যেতে হবে। তবে আলটিমেটলি বা শেষ পর্যন্ত জনগণের বিজয় হবে, বিশ্বাস আমার আছে। কিন্তু সেই বিজয়ের পর বিজয়টা আবার কোন দিকে যাবে, কতটা অর্থপূর্ণ হবে এবং বিজয় কতটা জনগণের পক্ষে টেকসই হবে, সেটা নিয়ে আরেক বিতর্ক, সেটা আর এখন বলতে চাচ্ছি। এবং আপনার সন্দেহ আছে? না, সন্দেহের কথা আমি বলছি না, সন্দেহ নাও থাকতে পারে, সেটা আলোচনার দাবি রাখে। মনির ভাই, একটা এই যে সাকিব ভাই যে কথা বললে 51 জন বিচার বহির্ভূত হত্যা হয়েছে, এবং ফারুক ভাইয়ের যে একটা প্রশ্ন, উনি যে প্রশ্ন করেছেন, 51 জন আজকে ধরেন আপনার কি বলে আপনার নর্থ বেঙ্গলে যে গাড়িতে একটা ফ্যামিলি সহ পুড়ে মারলো, তারপরে হার্ট অসংখ্য বড় বড় ঘটনা আছে সেই। এখন বিচার বাংলা মানে একটা জাতি বা একটা দেশের তার একটা আইন, ল এন্ড অর্ডার আছে। হ্যাঁ, আমি অবশ্যই বিচার বহির্ভূত হত্যা আমি নিন্দা জানাই, এটা মানবতা বিরোধী। আপনি সুযোগ দিলে আরেকজন দর্শক আছে, আমরা ফোনটা নিয়ে আলোচনায় আসি আপনার কাছে। জি, সম্মানিত দর্শক, আপনি নিশ্চয়ই আমাদের আলোচনা শুনতে পাচ্ছেন। আপনি আপনার নাম এবং পরিচয় দিয়ে আমাদের সঙ্গে যোগ দিন। আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। আপনি আপনার নাম এবং পরিচয় দিয়ে কোথা থেকে ফোন করেছেন? আমি ভার্জিনিয়া থেকে বলছি। ভার্জিনিয়া থেকে ফোন করেছেন, আপনার মাধ্যমে টাইম টেলিভিশন জ্যাকসন হাইটস। আচ্ছা, কোথা থেকে ফোন আমার করেছেন? নাম আব্দুল মকিব। জি, আপনি বলুন। হ্যাঁ, এই যে বর্তমান যে সরকার আছে ক্ষমতায়, ও 5 বছর লাগে, 5 বছর তা হোক, কিন্তু বিরোধী দলকে সভাসমিতি করতে না দিলে এইরকম বিষয়গুলো আসবেই। এই যে অনুভূত এটা তো ছিল না ভাই, এটা তো হয়ে গেল যে ঠিক আছে সবাই আটকে দিল, সভাসমিতি করতে দিল না, তখন অবরোধ আসলো। জি, এইভাবে যদি হয় তো দেশ কিভাবে চলবে, দেশের মানুষ কিভাবে চলবে? জি, আপনাকে অসংখ্য আপনারা ধন্যবাদ। এটা একটা আপনার মতো সমাধান আসলে বাংলাদেশের আলোচনা করেন। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে ফোন করার জন্য। সবাই ভার্জিনিয়া থেকে ফোন করেছেন না, ঠিক পরিষ্কার হলো না? ভার্জিনিয়া, ভার্জিনিয়া থেকে। ভার্জিনিয়া। জি, আমরা আপনার মাধ্যমে ভার্জিনিয়ার দর্শকদেরকে শুভেচ্ছা জানাচ্ছি টাইম টেলিভিশনের পক্ষ থেকে। জি, আপনার মধ্য দিয়ে আমরা আলোচনা শেষ করব। ধন্যবাদ মতিন সাহেব। আপনি যে কথা বলেছেন সভা সমিতি করতে দিচ্ছে না, আপনার মনে আছে বোধহয় যে শাপলা চত্বরে হেফাজতের যে একটা সভা সমাবেশ হয়েছিল, সেখানে আমাদের বিরোধী দলীয় নেত্রী বা গতদিনের দুইবার প্রধানমন্ত্রী বলেছিলেন যে সরকার পরিবর্তন করে ফেলবো এই রাতেই। আবাবিলরা যেভাবে আসছিল ঠিক একইভাবে বাংলাদেশ থেকে মেহমান আসতেছে ঢাকাবাসী, আপনারা তাদেরকে সহযোগিতা করেন। তারপরে সেই সমাবেশ থেকে কি তাণ্ডবটা হয়েছিল, সরকারের যদি মানে কঠিন হস্তে দমন না করতো সেই রাত্রে কি হতো আমরা জানি না। এখন বিএনপি পল্টনে যে সময় তারা সমাবেশ করে, দেখা যাচ্ছে যে গাড়ি ঘোড়া ভেঙে ইভেন দ মালিবাগের মোড়ে দোকানপাটেও লুট হয়েছে, গোলাগুলি হয়েছে। এখন চুন খেয়ে গাল পুড়েছে, দই দেখলেও ভয় পায়। জি, আরো একজন দর্শক আছেন, আমরা দর্শকের ফোনটা নিব। জি, সম্মানিত দর্শক, আপনি আপনার নাম এবং পরিচয় দিয়ে আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিন। আসসালামু আলাইকুম, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? জি সাকিব ভাই, আমি শুনতে পাচ্ছি। আমার নাম আলমগীর অপু, আমি ঢাকা থেকে ভিজিটে এখানে এসেছি। আপনার এই যে টক শোটা আমি শুনছিলাম, তো আমার প্রশ্নটা হচ্ছে মনির হায়দার ভাইয়ের কাছে। ওনার পুরো বক্তব্যে আমার যেটা মনে হয়েছে, উনি বলছেন যে আগামীতে একটা আলোচনা হলে একটা ইলেকশন কেন্দ্রিক তার ওনার আলোচনা। আমার প্রশ্নটা হচ্ছে, যদি ধরা যাক আলোচনা হলো, সরকার পরিবর্তন হলো, আমরা ইতিপূর্বে এই পর্যন্ত আমাদের সরকার যে ধারাবাহিকতায় আমরা পরিবর্তন হতে দেখেছি, কিন্তু আমাদের কার্যত আমাদের সুশাসনের বিষয়টা কি আসলে কি হয়েছে? আদৌ কি উনি কি বিশ্বাস করেন যে আগামীতে যদি বিএনপি ক্ষমতায়ও যায়, যে এই বর্তমানে যে বর্তমান সরকার যেগুলো দেখিয়ে গিয়েছেন, এগুলো কি উনি কি এই আমরা বুঝতে পেরেছি আপনার কথাটা, বুঝতে পেরেছি। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ থেকে, ঢাকা থেকে সফরে এসেছেন যুক্তরাষ্ট্রে আলমগীর অপু, তিনি আপনার উদ্দেশ্যে প্রশ্ন করেছেন মনির হায়দার। খুব সংক্ষেপে, আমাদের হাতে আসলে সময় তো নেই, আপনি এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন না। তারপরে ওনার প্রশ্নের জবাবে একটা জিনিস বলি, আমরা তো আসলে ওই আশাটা ছেড়ে দিয়েছি। সুশাসন বা ভালো ব্যবস্থাপনা বা গুড গভর্নেন্স আমাদের অবস্থা কিভাবে হবে না, আমরা কেন ছেড়ে দিয়েছি সেটা হলো, আমরা দেখছি যে ওইটা এখন সুদূর পরা হতো। মানে এখন হলো যে ওই মানে আমি ভাতই খেতে পাচ্ছি না, তো আর রসগোল্লা বা আইসক্রিম কোথা থেকে খাবো? মন্দের ভালো হিসাবে ভাই তোমরা এরকম আমাদের কাজ জিম্মি করো না, ঠিক আছে? একটা ব্যবস্থা ইন্ট্রোডিউস করো যেটার মধ্য দিয়ে তোমরা একটা গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে তোমরাই ঘুরে ফিরে ক্ষমতায় আসবে, কিন্তু তারা তো সে কাজটা করছে না। সাকি, আমি আমার কাছে আসবো না, তো আমি একটু শেষ করে দিচ্ছি। সেটা হলো যে এই সরকার এখন যে জিনিসটা চাইছে বলে আমার মনে হয়, সেটা হলো যে ধরেন রাষ্ট্রের যে ইনস্ট্রুমেন্টগুলো আছে, সিভিল প্রশাসন, পুলিশ, তারপরে অপরাপর যে সাংবিধানিক এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলো, এগুলোকে মোটামুটি সম্পূর্ণরূপে একটা কবজায় নিয়ে যাওয়া, যেটা করতে পারলে এই সরকার বা এই ধারার রাজনীতি মোটামুটি একটা দীর্ঘ সময়ের জন্য তাদের রাষ্ট্র ক্ষমতা নিশ্চিত করতে পারবে। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে এই সরকারের এই যে আগ্রাসী দলীয়করণ, সমস্ত প্রতিষ্ঠান, এই আগ্রাসী দলীয়করণের প্রবণতা যদি এখনই থামিয়ে দেওয়া না যায়, তো আগামী অন্তত
মানে 30-40 বা 50 বছরের নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের ক্ষমতা পরিবর্তনের অসংখ্য ধন্যবাদ। আমি আপনার কথায় বাধা দিয়েছিলাম যেহেতু দর্শক ফোন করেছিল, আমি দুঃখিত। আপনি বলুন খুব সংক্ষেপে, আমাদের হাতে একটা মনির ভাই একটা জিনিস বলি, আমরা এই মন্দের ভালো পরিবর্তন আদৌ আসবে না, মানে আসলেও তার কতটুকু আসবে বিশ্বাস করা যায় না, কিন্তু এইভাবে মানে আমরা হিপনোটাইজ করে কিন্তু চলতে পারি না। একটা পারফেক্ট পরিবর্তন দরকার। 43 বছর চলে গেছে। তাহলে ভাই আপনাকে আমাকে আমাদের সবাইকে এই দুটো বা এই চারটে যে প্রতারক রাজনৈতিক শক্তি আছে এদেরকে বর্জন করার আহ্বান নিয়ে আপনাদের আমাদেরকে কিন্তু রাজনীতির ময়দানে নামতে হবে, কিন্তু সে কাজটা আমরা করছি না। এইটাই এখন হচ্ছে যে বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে, দিস দা সেইজন্য আমি বলছি যে আপাতত আমরা যে আগুনে জ্বলছি, যে জ্বলন্ত উনুনে বা জ্বলন্ত চুলায় আছি, এখান থেকে উদ্ধার করার এই মুহূর্তে একটাই পথ এই বিপদ থেকে, সেটা হলো যে অবিলম্বে দ্রুততম সময়ে একটা গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা। জি, গ্রহণযোগ্য নির্বাচনের যে এখন ব্যবস্থা করা, সেই নির্বাচনটি কিভাবে হবে, সংলাপ হবে কি হবে না, এর মধ্যে দিয়ে আমাদের কাছে একটি ব্রেকিং নিউজ এসেছে এই মাত্র। আমরা যখন দেখলাম যে গত 2 মাস যাবত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গ্রেফতার হবেন কি হবেন না এই নিয়ে আলোচনা চলছিল, তারপরে বলা হয়েছে তার বিরুদ্ধে মামলা করা উচিত। আমরা দেখেছি যে তাকে হুকুমের আসামি করা হয়েছে। এই মাত্র খবর দর্শক, আপনারা যারা টাইম টেলিভিশনে পর্দায় আছেন তাদেরকে জানাচ্ছি যে বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী এবং সাবেক বিরোধী দলীয় নেত্রী, বর্তমানে যে আন্দোলন চলছে সেই আন্দোলনের প্রধান নেত্রী, তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে সরকার। দুর্নীতি মামলায় যে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে সেই বিষয়ে ছোট্ট করে আপনার মন্তব্য দুজনের কাছ থেকে আমরা জানতে চাইব, সেইটা বলেই আমরা অনুষ্ঠান শেষ করব। ধন্যবাদ সাকি। কোন মামলায় ওনার গ্রেফতার? দুর্নীতি মামলায় অরফান ট্রাস্টের যে মামলাটা আছে ওই মামলার বোধহয় ওনার এখন আপাতত আমাদেরকে পিসিআর থেকে যেটি বলা হয়েছে দুর্নীতি মামলায় একটি তো অরফান ট্রাস্টের মামলা তো বিচারাধীন চলছে, তো সেটা এই মামলাতেই তিনি মনে হয় এই মামলাতেই এটা বাংলাদেশের বিচার ব্যবস্থা, উনি যদি নির্দোষ হন, উনি যদি কমিটেড না হন, অবশ্যই উনি ছাড়া পাবেন। এবং মানে বাংলাদেশের বিচার ব্যবস্থা এই মাত্রায় স্বাধীন আছে। আপনার কাছে আসবো, আপনি বিশ্বাস করেন অনু ভাই? জি বলেন। না, একদম আপনার কাছে একটা আপনার বিবেকের কাছে প্রশ্ন, বাংলাদেশের বিচার ব্যবস্থা এই মাত্রায় স্বাধীন আছে আপনি বিশ্বাস করেন? একটা কথা বলি, মানে এটা তো টেলিভিশনের সামনে কাদের মোল্লাকে ফাঁসি না দেওয়ার গ্রাউন্ড ছিল, তাই সেদিন সে বিচারপতি ফাঁসি দেন নাই। দ্যাট মিন বিচারপতিরা এখনো জিনিসগুলো সূক্ষ্মভাবে দেখে, কিন্তু আপনি তো সেটা মানেন নাই, মানে আমরা তো সেটা মানি নাই। জি আচ্ছা, আপনি কি একই প্রশ্ন আমাকেও করতে চান? মানে খালেদা জিয়ার এই দুর্নীতির মামলা, আপনি যেহেতু খবরটা দিয়েছেন আমি একটু মন্তব্য করে শেষ করি। সেটা হলো দেখেন, বাংলাদেশে তো এখন এই গত 2 দশকের প্র্যাকটিসে এটা প্রমাণিত বা প্রতিষ্ঠিত যে এখানে যারা ক্ষমতায় থাকে এরা সব ফেরেশতা, একদম এরা কেউ কোনো দুর্নীতি কোনো কালে করেও নি, এখনো করে না, জীবনে করবেও না, এবং দুর্নীতি কি জিনিস সেটা বুঝেও না। আর যারা বিরোধী দলে থাকে এদের দুর্নীতি এমন দুর্নীতি যে জিয়া অরফানেজ ট্রাস্ট এটা কিন্তু একটা বেসরকারি প্রতিষ্ঠান, এখানে রাষ্ট্রীয় সম্পদ বা রাষ্ট্রীয় তহবিলের কোনো সংশ্লিষ্টতা নাই। দেশে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়ে যাচ্ছে, আমরা সংবাদপত্রে দেখি শত শত কোটি টাকা লোপাট হচ্ছে, শেয়ার বাজার থেকে হাজার হাজার কোটি টাকা চলে যাচ্ছে। এরকম ভয়াবহ সাগর চুরির বিচারের কোনো নামগন্ধও নাই, কিন্তু একটা বেসরকারি প্রতিষ্ঠানে কি ৯/৬ হয়েছে বা হয়নি সেটা নিয়ে দেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। বুঝতে পারছেন দেশের বিচার ব্যবস্থা কত স্বাধীন এবং আমরা কত সভ্য জাতি। তার চেয়েও যেটি আমি ভাবছি যে সেটি হচ্ছে যে এই অবস্থায় আজকে বিরোধী দলীয় রাজপথের বিরোধী দল বিএনপির যে প্রধান নেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হলো, তারপর কি হতে যাচ্ছে? আমরা যে আলোচনা করছিলাম সেই আলোচনার মধ্য দিয়ে যে সুন্দর একটি সমাধানের পথ আমরা সবসময় এখানে খুঁজি। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের যে 1 কোটি কিংবা তারও বেশি প্রবাসী সারা পৃথিবীতে ছড়িয়ে আছেন, তারা যে সম্ভাবনার কথাটি দেখেন সেই সম্ভাবনাটি কি খর্ব হচ্ছে এই গ্রেফতারি পরোয়ানার মধ্য দিয়ে? এই গ্রেফতারি পরোয়ানা জারির পর বিএনপির এবং 20 দলীয় জোট আন্দোলন আরও কতটুকু বেগবান করবে? কোথায় যাবে জনগণ, কোথায় যাচ্ছে দেশ? এই প্রশ্ন রেখে আজকের আলোচনা এখানেই শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আপনারা দুজন ছিলেন এই অনুষ্ঠানে, দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। টাইম পলিটিক্স অনুষ্ঠান দর্শক
হয় শুক্রবার থেকে মঙ্গলবার প্রতিদিন রাত 10টার সংবাদের পর। সেই অনুযায়ী আগামী শুক্রবার এই সময়ে সরাসরি অনুষ্ঠান নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।